সো আমাদের আগের দিন আমরা তো থায়োঅ্যাসিটাল নিয়ে আলোচনা করলাম। আজকে আমার দুটো নেম রিয়াকশান পড়ার টার্গেট আছে। একটা হচ্ছে বেনজয়েন কনডেনসেশন, আর একটা হচ্ছে অ্যাসাইলয়েন রিয়াকশান। এই দুটোই আমাদের সিলেবাসে কার্বনিল কম্পাউন্ডের নিউক্লিওফিলিক অ্যাডিশনের মধ্যে আছে। যদিও অ্যাসাইলাইন কনডেনসেশনটা সোকল্ড নিউক্লিওফিলিক অ্যাডিশন তাকে বলা যায় না, কিন্তু যেহেতু বেনজয়েনের সাথে তার প্রচুর মিল আছে তাই আমরা এটা একসাথে পড়ে নেব। ডাইথায়োঅ্যাসিটাল পড়ার সময় আমরা এই পার্টিকুলার কম্পাউন্ডটা নিয়ে একটু আলোচনা করেছিলাম। এটা একটা 1,2 বাইফাংশনাল কম্পাউন্ড, আলফা হাইড্রক্সি কিটোন। স্যার বলো। বলছি স্ক্রিনটা স্যার দেখতে পাচ্ছি না আমি, আপনার শুধু প্রোফাইলটা দেখাচ্ছে। শুধু এটাই দেখাচ্ছে? হ্যাঁ, স্ক্রিনে পিডিএফটা দেখা যাচ্ছে না? দেখতে ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছি। ম্যাটেরিয়াল স্যার এখানে শো করছে না আমাদের। কেউ দেখতে পাচ্ছ না? স্যার দেখা যাচ্ছে, ওকে একটু লেফট করে জয়েন করতে হবে। ও, তাহলে তুমি একটা কাজ করো, তুমি একবার লিভ করো, করে একবার জয়েন করো, তাহলে চলে আসবে। আচ্ছা ঠিক আছে। তারপরেও যদি দেখতে না পাও তাহলে আমাকে বলো। তো এই আলফা হাইড্রক্সি কিটোন এই জিনিসটার আমরা আগের দিন সেই এইচওসিসি ডিসকানেকশান করেছিলাম এই সেন্ট্রাল কার্বন কার্বন বন্ডটাকে টার্গেট করে। তাতে আমাদের দুটো ফ্র্যাগমেন্ট বেরিয়ে এসেছিলো। একটা নিউক্লিওফাইল হিসেবে বেরিয়েছিল অ্যাসাইল অ্যানায়ন ফ্র্যাগমেন্ট, আর একটা ইলেকট্রোফাইল হিসেবে একটা অ্যালডিহাইড। অ্যালডিহাইড তো পাওয়া যাবে, তৈরি করা যাবে, কিন্তু এই অ্যাসাইল অ্যানায়ন ফ্র্যাগমেন্ট এটাকে আমরা পাবো কোত্থেকে? এটাকে অ্যালডিহাইড থেকে বানানো ডিরেক্টলি সম্ভব নয়। তার কারণ অ্যালডিহাইডের যে হাইড্রোজেন, সেই হাইড্রোজেনের পিকে ভ্যালু এতই বেশি, তার অ্যাসিডিটি এতই কম যে যদি কোনো স্ট্রং বেস দিই তাহলে এই হাইড্রোজেনটার বদলে এখানে যদি কোনো আলফা হাইড্রোজেন থাকে তাহলে সেটাকে অ্যাবস্ট্রাক্ট করে নেবে। যদি এখানে আলফা হাইড্রোজেন নাও থাকে তাহলেও এই হাইড্রোজেনকে তুলে নেওয়া প্রায় অসম্ভব ব্যাপার, কারণ এটার পিকে ভ্যালু অত্যন্ত বেশি, এর অ্যাসিডিটি খুবই কম। কিন্তু আমরা এই টেকনিকটা কোনোভাবে যদি অ্যাকমপ্লিশ করতে পারি, অ্যালডিহাইড প্রিকারসার থেকে শুরু করে যদি আমরা এরকম কোনো একটা ইন্টারমিডিয়েট বানাতে পারি যেটা অ্যাসাইল অ্যানায়নকে রিপ্রেজেন্ট করে, তাহলে আমাদের একটা বড় কাজ হয়ে যায়। আমরা একটা আমপোলাং অ্যাচিভ করতে পারি, কারণ এই ইলেকট্রোফিলিক কার্বনটা এখানে নিউক্লিওফিলিক হয়ে যায় এবং সেই নিউক্লিওফিলিক কার্বনকে ইউজ করে নানা রকমের ইলেকট্রোফাইলের সাথে রিয়াকশান করে ডিফারেন্ট টাইপসের অর্গ্যানিক কম্পাউন্ড আমরা সিনথেসিস করতে পারি। তো এটার জন্য আমরা দুটো টেকনিক এমন যেটা অলরেডি আমরা জানি, এই অ্যাসাইল অ্যানায়ন ইনডিরেক্টলি সেটাকে অ্যাক্সেস করার। একটা টেকনিক হচ্ছে অ্যাসিটিলিনকে ব্যবহার করা। অ্যাসিটিলিনের এই হাইড্রোজেনটা সিগনিফিক্যান্টলি অ্যাসিডিক, যেখানে এর পিকে ভ্যালু হচ্ছে 45-এর কাছে, এটার পিকে ভ্যালু 25-এর কাছে। এটার এত অ্যাসিডিটির কারণ কিছু জানা আছে? কেন এটা এত অ্যাসিডিক? এই কনজুগেট বেসটা, হ্যাঁ, পাশের কার্বনটা আর ওই কার্বনটা নিজে, মানে ওই কার্বনটা নিজেও sp হাইব্রিডাইজ, তো অ্যানায়নটা যেটা ফর্ম করছে সেটা স্টেবল। হ্যাঁ, কেন? এস ক্যারেক্টার বেশি আছে সেই জন্য। তারপর শুধু যে ও এসপি হাইব্রিডাইজ তাও নয়, ওর পাশে যে কার্বনটা আছে অর্থাৎ এই কার্বনটা, সেটাও এসপি হাইব্রিডাইজ, তার ফলে তারও ইলেকট্রন টানার ক্ষমতা আছে এবং সেই জন্যই এর টার্মিনাল অ্যালকাইনের অ্যাসিডিটি নর্মাল হাইড্রোকার্বনের থেকে অনেক গুণ বেশি। এবার যদি আমি এর সাথে একটা ইলেকট্রোফাইলের রিয়াকশান করি, তো রিজনেবলি এক্সপেক্টেড যে এই নিউক্লিওফিলিক কার্বনটা এই ইলেকট্রোফাইলের সাথে রিয়াকশান করে এই কার্বন ইলেকট্রোফাইল বন্ডটাকে এস্টাবলিশ করবে। এবং তারপরে একটা যদি মার্কারি আয়ন ক্যাটালাইজড হাইড্রেশন রিয়াকশান করা যায়, যেটা অ্যালকাইনের ইলেকট্রোফিলিক অ্যাডিশন পড়ার সময় আমরা পড়েছিলাম, তাহলে এখানে আমরা মার্কভ-নিকভ রিজিও সিলেক্টিভিটি অনুযায়ী মোর সাবস্টিটিউটেড কার্বনে জলের OH অংশটা যোগ হবে আর লেস সাবস্টিটিউটেড কার্বনে জলের এইচ অংশটা যোগ হবে। এই রিয়াকশানটা ইজ ক্যাটালাইজড বাই মার্কারি 2+, হুইচ ইজ এ সফট অল্টারনেটিভ অফ প্রোটন। তো যেটা প্রোডাক্টটা পাবো সেটা বেসিক্যালি একটা এনল,
সেটা টটোমারিক চেঞ্জ হয়ে আমরা এই কম্পাউন্ডটা পাবো। তার মানে দেখো আমরা এসেনশিয়ালি এই টার্গেট মলিকিউলটার জন্য ভাবতে পারি যে আমরা এই বন্ডটাকে টার্গেট করেছি, এই অংশটা এসছে অ্যাসাইল অ্যানায়ন থেকে অ্যাসিটিলিনের মাধ্যমে, অ্যাসিটিলিনের ডিপ্রোটনেশন, তার সাথে ইলেকট্রোফাইলের রিয়াকশান, এবং তারপরে এই অ্যাসিটিলিন পার্টটা বা অ্যালকাইন পার্টটাকে হাইড্রেশন রিয়াকশানের মাধ্যমে আমরা এই ফ্র্যাগমেন্টটা পেয়েছি, আর বাকি ইলেকট্রোফাইল এই রেস্ট অংশটা সাপ্লাই করেছে। তো এই রিয়াকশানগুলো আমাদের জানা আছে, এই ডিপ্রোটনেশনটা, এই হাইড্রেশনটা এবং ফাইনাল টটোমারিক চেঞ্জটা, এগুলো আমরা জানি। সেকেন্ড যে এক্সাম্পলটা আমরা এখানে দিয়েছি সেটা আমরা জাস্ট গতদিনই পড়েছি। সেটা হলো একটা অ্যালডিহাইড নাও, যে অ্যালডিহাইডের সাথে তুমি একটা প্রোপেন 1,3 ডাইথায়োলের রিয়াকশন করো ইন প্রেজেন্স অফ আ লুইস অ্যাসিড ক্যাটালিস্ট সাচ অ্যাজ বোরন ট্রাইফ্লোরাইড, তাহলে 1,3 ডাইথায়ন তৈরি হবে। এই 1,3 ডাইথায়ন তৈরি হওয়ার পর যদি তুমি তাকে স্ট্রং এনাফ বেস দিয়ে ট্রিট করো, তাহলে এই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করে নেবে। যেখানে নাকি অ্যালডিহাইডের এই হাইড্রোজেনের পিকে ভ্যালু 45-এর কাছাকাছি কিংবা তার চেয়েও বেশি, সেখানে এই হাইড্রোজেনের পিকে 30 থেকে 35-এর কাছে। এই কনজুগেট বেসটা স্টেবল। কেন স্টেবল এটা? এটার স্টেবিলিটির পেছনে কারণ কি? কারণ স্যার ওখানে সালফারের সঙ্গে যে কার্বন বন্ডটা আছে সেটা পিপাই ডিপাই ব্যাক বন্ডিং হয়, আর সালফারের ভ্যারাইবিলিটি বেশি, ঠিক। ও অ্যানায়নটাকে স্টেবিলাইজ করতে পারে বেশি। বেশ, আরেকটা উদাহরণ আমরা আরেকটা বলেছিলাম যে এইখানে যে অরবিটালে লোন পেয়ারটা থাকে, সেটা এই যে কার্বন সালফার সিগমা বন্ডগুলো আছে, এরকম দুটো বন্ড আছে, তাদের সিগমা স্টারে লোন পেয়ারটাকে ডিলোকালাইজ করতে পারে। এগুলো কোনোটাই অক্সিজেনের ক্ষেত্রে পসিবল নয়। ওই সালফারের বদলে যদি অক্সিজেন থাকতো, অর্থাৎ এটা যদি এস অ্যাসিটল বা ডাইথায়ো অ্যাসিটলের পরিবর্তে এটা যদি ও অ্যাসিটল বা রাইঅক্সি অ্যাসিটল হতো, যেগুলোকে আমরা কমনলি অ্যাসিটল বলে চিনি, তাহলে এই ধরনের ডিপ্রোটনেশন কিন্তু আমরা এক্সপেক্ট করি না, কারণ সেখানে পিপাই ডিপাই ব্যাকবন্ডিং পসিবল না, অক্সিজেনের লো লাইং ভ্যাকেন্ট অরবিটাল নেই, ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, এবং অক্সিজেনের পোলারাইজেবিলিটি অনেক কম, এবং অক্সিজেনের একটা মাইনাস আই এফেক্ট থাকা সত্ত্বেও এই ধরনের কোনো স্টেবিলাইজেশন আমরা ওখানে আশা করি না। এবং সেই জন্যই অ্যালডিহাইডের থেকে তৈরি করা অক্সিঅ্যাসিটালকে ডিপ্রোটনেট করা অত সোজা না, কিন্তু এটাকে করা যাবে। এবং এক্ষেত্রে আমরা যদি এই কার্বনের উপরে ইলেকট্রোফাইলের সাথে রিয়াকশন করাই, তাহলে এই বস্তুটা তৈরি হবে, এবং তারপরে আমরা হাইড্রোলিসিস যদি করি মার্কারি 2+ প্রেজেন্সে, কারণ মার্কারি হচ্ছে মার্কআপ 10, অর্থাৎ তারা সালফার হচ্ছে মার্কআপ 10, কারণ তারা মার্কারির সাথে খুব ভালো বন্ড করতে পারে, তাহলে এই সালফার কার্বন বন্ডটা ভেঙে গিয়ে সালফার মার্কারির হাত ধরে নেবে এবং কার্বন মিডিয়ামে থাকা জলের সঙ্গে রিয়াকশন করে নিজে হাইড্রেটেড হয়ে যাবে, অর্থাৎ আমরা এখানটাতে কার্বনিল কম্পাউন্ড পেয়ে যাব। সো আমরা এই জায়গাটাতে এই কনসেপ্টটা কাজে লাগাই, এবং এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা ভাবতে পারি যে ডিরেক্ট ডিপ্রোটনেশন যেহেতু করা যাচ্ছে না, আমরা আমপোলাং করার জন্য এই কার্বনিল ফাংশনটাকে একটা মুখোশ পরিয়ে দিয়েছি, যেখানে অক্সিজেনটা বেরিয়ে গেছে, ডিঅক্সিজেনেশন হয়েছে, এবং তার জায়গায় দুটো জেড গ্রুপ এসেছে। এবং এই জেড গ্রুপগুলোর ক্যারেক্টার এরকমই যে তারা তাদের পাশের কোনো একটা নেগেটিভ চার্জ তৈরি হলে সেটাকে স্টেবিলাইজ করতে পারে, অর্থাৎ এখানে অ্যানায়ন তৈরি করা পসিবল। তাহলে যে কার্বনটা আগে ইলেকট্রোফিলিক ছিল সেটা এখন অ্যানায়ন তথা নিউক্লিওফিলিক হয়ে গেছে, এবং আমরা আমপোলাং অ্যাচিভ করতে পেরেছি। এবার যদি আমরা আরেকটা অ্যালডিহাইড মলিকিউলের সাথে এই স্টেবিলাইজড অ্যানায়নটা রিয়াকশন করি, তাহলে এই ধরনের নিউক্লিওফিলিক অ্যাডিশন আমরা এক্সপেক্ট করতে পারি, এবং তাহলে আমরা একটা কার্বন কার্বন বন্ড তৈরি করতে পারব। এই কার্বন কার্বন বন্ডটা আমরা তৈরি করতে পারব। সব শেষে এই দুটো জেডকে যদি আমরা রিমুভ করতে পারি, অর্থাৎ ডিমাস্কিং করতে পারি, মুখোশ খুলে দিতে পারি, এবং এই কার্বনটাকে যদি আমরা অক্সিজেনেট করতে পারি, তাহলেই আমাদের আলফা হাইড্রক্সি কিটোন তৈরি করা পসিবল হবে। বেঞ্জয়েন কন্ডেনসেশন রিয়াকশানটা বেসিক্যালি এই প্রিন্সিপালের উপরে দাঁড়িয়ে আছে। এই রিয়াকশানটা প্রথম আবিষ্কার করেন স্ট্রেঞ্জ বলে একজন। পরে এই রিয়াকশানটার অ্যাকচুয়াল ডিসকভারির ক্রেডিট দেওয়া হয় ভোলার এবং লিবিককে, আর এই রিয়াকশানে পটাশিয়াম বা সোডিয়াম সায়ানাইডের একটা ক্যাটালিটিক রোল আছে।
যে ক্যাটালিটিক রোলটা ডিসকভার করেছিলেন অ্যাক্সিডেন্টালি নিকোলাই জিনিন, যার নামে আবার বেঞ্জিডিন রিঅ্যারেঞ্জমেন্ট আছে, যেটা তোমরা পরে পড়বে। হেরমান স্টাউডিঙ্গার বলে একজন কেমিস্ট ছিলেন, বেঞ্জয়েন কন্ডেনসেশনে তিনি এক্সটেন্সিভ কাজ করেছেন। এবারে এই যে বস্তুটা, এটা কি, মানে এই বেঞ্জয়েন ব্যাপারটা কি? আলফা হাইড্রোজেন নেই এই রকম কোনো অ্যালডিহাইড, প্রেফারেবলি সেটা অ্যারোমেটিক অ্যালডিহাইড অথবা হেটেরো অ্যারোমেটিক অ্যালডিহাইড, তার সাথে যদি ক্যাটালিটিক সোডিয়াম বা পটাশিয়াম সায়ানাইডের প্রেজেন্সে ওটাকে যদি আমরা ইথানল মিডিয়ামে ফোটাই, তাহলে একটা কাপলিং রিয়াকশান হয়। যে কাপলিং রিয়াকশানে একটা অ্যালডিহাইড মলিকিউল ডোনার হিসেবে কাজ করে আর একটা অ্যালডিহাইড মলিকিউল অ্যাকসেপ্টার হিসেবে কাজ করে, এবং তার ফলে যে কম্পাউন্ডটা তৈরি হয় সেটাকে বলা হয় বেঞ্জয়েন। এই হচ্ছে বেঞ্জয়েনের চেহারা। এটা একটা আলফা হাইড্রক্সি কিটোন এবং এটা এসেছে বেঞ্জালডিহাইড থেকে। তুমি কি এখানে দেখে বুঝতে পারছো যে এখানে একটা ডোনার অ্যাকসেপ্টার কনসেপ্ট অ্যাপ্লাই করা যায়? এই মলিকিউলটাকে যদি দুভাগে ভাগ করে দিই, তাহলে এই লেফট হ্যান্ড সাইডের পার্টটা আর এই রাইট হ্যান্ড সাইডের পার্টটা, দুটোর মধ্যে তফাৎ হচ্ছে এই কার্বনটাতে এটা sp2 রয়ে গেছে আর এই কার্বনটা sp3 হয়ে গেছে। তার মানে আমি কি ভাবতে পারি যে লেফট হ্যান্ড পার্টটা বেসিক্যালি হাইড্রাইডকে ডোনেট করেছে আর রাইট হ্যান্ড পার্টটা হাইড্রাইডকে অ্যাকসেপ্ট করেছে? সেটা কি তোমরা অ্যাকসেপ্ট করবে? হ্যালো? হ্যাঁ স্যার। তাহলে লেফট হ্যান্ড পার্টটাকে ডোনার বলা যাবে? আর রাইট হ্যান্ড পার্টটাকে অ্যাকসেপ্টার বলা যাবে? যাবে তো? আলফা হাইড্রোজেন আছে এই রকম অ্যালডিহাইডের জন্য কিন্তু এই রিয়াকশানটা সায়ানাইড দিয়ে সাকসেসফুল হয় না, অন্য ক্যাটালিস্ট দিয়ে সাকসেসফুল হয়। ইনফ্যাক্ট বেঞ্জয়েন কন্ডেনসেশন খুব ওয়েল স্টাডিড রিয়াকশান এবং বহু ধরনের ক্যাটালিস্ট ব্যবহার করা হয়েছে, যেমন থায়াজোলিয়াম অ্যালকিল থায়াজোলিয়াম সল্ট ব্যবহার করা হয়েছে, এন হেটেরোসাইক্লিক কার্বিন ব্যবহার করা হয়েছে। কিন্তু আমরা যেহেতু একদম প্রথম শিখছি বেঞ্জয়েন, আমরা ওসবগুলোর মধ্যে যাব না। আমরা আপাতত আমাদের ফোকাসটা এই অ্যারোমেটিক অ্যালডিহাইডের ওপরেই থাকবে। হেটেরোসাইক্লিক কম্পাউন্ডস আমাদের এখন সিলেবাসে নেই, অতএব আমরা ওগুলো নিয়েও ভাবছি না। পরে যখন ওদেরকে পড়বো তখন সেখানে বেঞ্জয়েন আমরা একটা অবজারভেশন হিসেবে বেঞ্জয়েন কন্ডেনসেশন যেহেতু আগে শেখা আছে তখন আমরা একবার উল্লেখ করতে পারি। তা এর মেকানিজমটা কী হবে? এর মেকানিজম এটা হিস্টোরিক্যালি ইম্পর্ট্যান্ট। তার কারণ এই অ্যালডিহাইডের এই ডাইমেরাইজেশনটা, যেখানে একটা মলিকিউল অ্যালডিহাইড এক মলিকিউল অ্যালডিহাইড ডোনার হিসেবে কাজ করছে, আরেক মলিকিউল অ্যালডিহাইড অ্যাকসেপ্টার হিসেবে কাজ করছে, এটা ওয়াজ ওয়ান অফ দি ভেরি ফার্স্ট মেকানিজম হুইচ ওয়াজ ইনভেস্টিগেটেড সিস্টেমেটিক্যালি, এবং সেই মেকানিজমকে ফিজিক্যাল কেমিস্ট্রির বিভিন্ন রকম টুল ব্যবহার করে রেট মেপে, রিয়াকশনের অর্ডার মেপে, মলিকুলারিটি মেপে বার করে প্রথম এই রিয়াকশানটারই মেকানিজম দেওয়া হয়েছিল। এবং সেটা যিনি করেছিলেন তার ছবি এখানে দেওয়া আছে, আর্থার ল্যাপওয়ার্থ। ইনি ব্রিটিশ কেমিস্ট। এনার হাত ধরেই কিন্তু অর্গানিক রিয়াকশান মেকানিজমের ডিসিপ্লিনটা শুরু হয়। এখন আমরা যে সব টেকনিক ব্যবহার করে অর্গানিক রিয়াকশান মেকানিজম খুঁজে বার করার চেষ্টা করি, সেই সব টেকনিক প্রথম ব্যবহার করেছিলেন, তার রুডিমেন্টারি ফর্মগুলো প্রথম ব্যবহার করেছিলেন আর্থার ল্যাপওয়ার্থ। তো এখানে আমি একটা ক্যাটালিটিক সাইকেল দিয়েছি। ক্যাটালিটিক সাইকেলটা আমি পরে বলছি, প্রথমে অ্যারো পুশিং মেকানিজমটা আমরা একটুখানি দেখে নিই। আমরা এখানে যে বেঞ্জয়েন কন্ডেনসেশনটা করছি সেটাকে অনেক সময় হোমো বেঞ্জয়েন বলা হয়। একই অ্যালডিহাইড ডোনার হিসেবে কাজ করছে এবং একই অ্যালডিহাইড অ্যাকসেপ্টার হিসেবে কাজ করছে, অর্থাৎ সেম মলিকিউল দুটো সেম অ্যালডিহাইড নিজেদের মধ্যে কাপলিং করছে। যদি এরকম হয় যে একটা অ্যালডিহাইড ডোনার এবং আরেকটা অন্য অ্যালডিহাইড অ্যাকসেপ্টার, তাহলে তাকে হেটেরো বেঞ্জয়েন আমরা বলতে পারি। তো প্রথমে যেহেতু আমাদের দুটো মলিকিউলই বেঞ্জালডিহাইড, তাহলে যে কোনো একটা বেঞ্জালডিহাইডের সাথে রিয়াকশনটা শুরু করব। মিডিয়ামে সায়ানাইড আছে ক্যাটালিটিক অ্যামাউন্টে, তাহলে কিছুটা বেঞ্জালডিহাইডের উপরে ওই ক্যাটালিটিক সায়ানাইডটা নিউক্লিওফিলিক অ্যাটাক করবে। সায়ানাইড তো গুড নিউক্লিওফাইল,
কেন সায়ানাইড গুড নিউক্লিওফাইল কেন? সায়ানাইড গুড নিউক্লিওফাইল কেন? সাইনাইডের মানে বোথ সাইড দিয়েই অ্যাটাক করা যায় স্যার। না, এখানে সেটা তুমি যেটা অ্যাজাইডের সাথে ব্যাপারটা গোলাচ্ছ, এখানে সেটা হবে না। এখানে যদি নাইট্রোজেন এন দিয়ে অ্যাটাক করে ফেলে তাহলে কেলেঙ্কারি হবে, সেটা করে না, কার্বন দিয়ে অ্যাটাকটা করে। আরেকটা কারণ আছে, স্যার দেখো। NaCN weak base, হ্যাঁ, NaCN weak base, NaCN মানে সায়ানাইড। হ্যাঁ, সায়ানাইড তো উইক বেস বটেই, কারণ তার কনজুগেট অ্যাসিড হচ্ছে HCN, সেটার পিকে 9 কাছে, যথেষ্ট স্ট্রং অ্যাসিড অর্গানিক স্ট্যান্ডার্ডে। কিন্তু সেটা কারণ নয়। লিনিয়ার স্ট্রাকচার, কার্বনের উপরে নেগেটিভ চার্জ আছে, স্টেরিক হিন্ড্রেন্স কম হবে, এই সবগুলোই মোস্টলি কারণ। তো ওখানে অ্যাটাক করলো, করে এই কম্পাউন্ডটা তৈরি করলো। এটা কি? এটা বেসিক্যালি সায়ানোহাইড্রিনের কনজুগেট বেস না এই বস্তুটা? এরপর যদি মিডিয়াম থেকে কোনো একটা জায়গা থেকে প্রোটন পেয়ে যায়, OH হয়ে যায়, তাহলেই তো সায়ানোহাইড্রিন হয়ে যাবে নাকি? হ্যাঁ স্যার। ইনফ্যাক্ট জিনিন তো রাশিয়ান ছিলেন। রাশিয়াতে সেই সময় একটা কনসেপ্ট ছিল যে মেনল্যান্ড ইউরোপে গিয়ে কাজকর্ম শিখে এসো, তারপরে রাশিয়াতে ফিরে এসে রাশিয়ান ছেলে মেয়েদেরকে শেখাও। তো জিনিনের প্রথাগত ট্রেনিং মোটামুটি ফিজিক্স, অঙ্ক এইসব দিকে ছিল। কেমিস্ট্রি উনি প্রথম দিকে খুব বেশি পড়াশুনো করেননি। জিনিনকে পাঠানো হয়েছিল লিবিগের ল্যাবে, এবং লিবিক তখন ওই সায়ানোহাইড্রিন বানানো এইসব নিয়ে কাজকর্ম করছেন আর কি। তো জিনিনকে একটা কাজ দিয়েছিলেন লিবিক, যে তুমি এই বেঞ্জালডিহাইডের সায়ানোহাইড্রিনটা বানাও। তো কী করতে হবে? সায়ানোহাইড্রিন বানাতে গেলে তো স্টয়শিওমেট্রিক সায়ানাইড চাই। আর জিনিন যেহেতু কেমিস্ট্রি ট্রেনিং অত ভালো জিনিনের ছিল না, উনি খানিকটা ভয়ে ভয়ে বেঞ্জালডিহাইডের মধ্যে সোডিয়াম সায়ানাইড একবারে অ্যাড না করে আস্তে আস্তে অল্প অল্প করে অ্যাড করে রিয়াকশানটা করার চেষ্টা করছিলেন। মানে বলেই দিয়েছিলেন যে মানে মাস্টারমশাই বলেই দিয়েছিলেন যে এটার সাথে এটা মেশাতে হবে, এরম করে করো। তো উনি যেহেতু কনফিডেন্ট ছিলেন না, উনি আস্তে আস্তে করছিলেন। এবার ওই অল্প অল্প করে সায়ানাইড দেওয়ার ফলে তুমি কি বুঝতে পারছো যে মিডিয়ামে তার মানে যখন রিয়াকশানটা শুরু হয়েছিল তখন ক্যাটালিটিক সায়ানাইডই ছিল একমাত্র। যদি প্রথমেই স্টয়শিওমেট্রিক সায়ানাইড দিয়ে দিতেন তাহলে কিন্তু বেঞ্জয়েন কনডেনসেশনটা ঠিকঠাক আবিষ্কার হতো না, কারণ সায়ানোহাইড্রিন হয়ে চুপ করে বসে থাকতো। যেহেতু অল্প অল্প করে সায়ানাইড দিচ্ছিলেন মিডিয়ামে, তার মানে অ্যাট এ টাইম সায়ানাইডের কনসেন্ট্রেশন খুব কম ছিল, ক্যাটালিটিক অ্যামাউন্টে ছিল, এবং সেটাই কিন্তু অ্যাকচুয়ালি বেঞ্জয়েন কনডেনসেশনটাকে ট্রিগার করে। তার মানে সেরেন্ডিপিডিয়াসলি জিনিন ডিসকভার করে ফেলেন বেঞ্জয়েন কনডেনসেশন। যদিও তার আগে স্ট্রেঞ্জ সেই সব কাজ করেছেন, কিন্তু জিনিনের কাছে সম্ভবত সেই সব ইনফরমেশন ছিল না। তো সায়ানাইড অ্যাড হয়ে খানিকটা অ্যালডিহাইড এই কম্পাউন্ডটাতে তৈরি হলো। এবার নর্মাল কোর্সে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে মিডিয়ামের থেকে প্রোটন নিয়ে সায়ানোহাইড্রিন হয়ে যাওয়ার কথা। কিন্তু যদি মিডিয়ামে স্টয়শিওমেট্রিক সায়ানাইড না থাকে তাহলে সায়ানোহাইড্রিন তৈরি হবে না, কথা আমি বলছি না, কিন্তু অন্য রিয়াকশানও হতে পারে। সেটা হলো একটা প্রোটন এক্সচেঞ্জ। বেসিক্যালি এই কার্বনের ওপরে থাকা হাইড্রোজেনটা এই অক্সিজেনের মাথায় গিয়ে উঠবে, আর এই কার্বনটা নেগেটিভ চার্জ হয়ে যাবে। তাই তুমি বুঝতে পারছো এই যে কার্বনটা যেটা ইলেকট্রোফিলিক ছিল সেটা এখন নিউক্লিওফিলিক হয়ে গেছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা তুমি বলো তো যে এই যে কার্বনের উপর নেগেটিভ চার্জ এলো, এটাকে কে কে স্টেবিলাইজ করতে পারে? একটা স্যার সায়ানাইডও করতে পারে, আর একটা বেঞ্জিন আর রেজোনেন্সের মাধ্যমে থাকবে। হ্যাঁ, OH-ও খানিকটা হয়তো পারে মাইনাস আই এফেক্ট দিয়ে। এবং এখন তুমি বুঝতে পারছো যে কেন তুমি যদি এখানটায় অ্যালিফ্যাটিক গ্রুপ নাও তাহলে কেন অ্যানায়নটা স্টেবিলাইজড হবে না। রেজোনেন্স স্টেবিলাইজেশন তো পাবে না। অ্যালকিল গ্রুপ নিজের পোলারাইজেবিলিটি দিয়ে নেগেটিভকে হয়তো খানিকটা স্টেবিলাইজ করতে পারে, কিন্তু রেজোনেন্স স্টেবিলাইজেশন তো পাবে না। তাহলে বুঝতে পেরেছো কেন সায়ানাইড দিয়ে। হ্যাঁ বলো। স্যার যদি অ্যালাইলিক যদি থাকে তাহলে হবে স্যার, অ্যালাইলিক কনজুগেশন। অ্যালাইলিক কনজুগেশনে হওয়ার কথা, কারণ অ্যালাইলিক তো বেসিক্যালি তোমার বেঞ্জিন রিংয়েরই একটা কার্টেল ভার্সন।
কিন্তু আমি দেখিনি কখনো, তবে ইন্টারেস্টিং পয়েন্ট হতেই পারে। তুমি খুঁজে দেখো যে মানে এই ধরনের কোনো, তোমার বেসিক্যালি অ্যাক্রালডিহাইড বা এই জাতীয় জিনিস লাগবে। কিন্তু অ্যাক্রালডিহাইডের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে সায়ানাইড 1,4 অ্যাডিশন করে ফেলতে পারে, মানে কার্বনিলে অ্যাটাক না করে সোজা বিটা কার্বনে গিয়ে অ্যাটাক করলো, এবং সেক্ষেত্রে আলফা কার্বনের নেগেটিভ চার্জ আসবে, যে নেগেটিভ চার্জটা অ্যালডিহাইডে রেজোন্যান্স স্টেবিলাইজড হতে পারে। সেখানে আবার অন্যরকম প্রবলেম আছে। আর এইখানে যেহেতু অ্যারোমেটিক রিংয়ের অ্যারোমেটাইজেশনটা এত ইম্পর্টেন্ট যে সায়ানাইড এই অর্থ পজিশন কিংবা প্যারা পজিশনে অ্যাটাক করে খুব একটা সুবিধা করতে পারে না। সো ওখানে 1,4 বা 1,6 অ্যাডিশনগুলো অত ফেভার্ড হয় না। তো এই অ্যানায়নটা স্টেবিলাইজ, মানে সায়ানাইডের প্রথমে একটা রোল ছিল ফার্স্ট স্টেপে, সেটা হচ্ছে সায়ানাইডটা এক্সেলেন্ট নিউক্লিওফাইল ছিল। আর সেকেন্ড স্টেপ যেটা, সেটা হচ্ছে প্রোটন ট্রান্সফার। এই প্রোটন ট্রান্সফারটার আমি কোনো অ্যারো পুশিং মেকানিজম দেখাইনি, এটা কিন্তু ইন্ট্রামলিকুলারলি হয় না। কেন হয় না সেটা বুঝতে গেলে আমাদেরকে পেরিসাইক্লিক রিয়াকশন পড়তে হবে, সেটা আমরা এখন পড়বো না। কিন্তু এটা বেসিক্যালি ইন্টারমলিকিউলার রিয়াকশন। তো একটা কার্বন আয়ন তৈরি হলো। এই কার্বন আয়নটা এবারে দেখো খেয়াল করে, মিডিয়ামে যেহেতু ক্যাটালিটিক সায়ানাইড দিয়েছিলাম, তো অনেকখানি বেঞ্জালডিহাইড আনরিয়াক্টেড অবস্থায় পড়ে আছে, তাহলে আরেকটা বেঞ্জালডিহাইডকে অ্যাটাক করতে পারে। তার মানে তোমার এই নতুন কার্বন কার্বন বন্ডটা তৈরি হয়ে গেল। বোঝা গেল না? গেল না? আচ্ছা, তার মানে এই যে লাল যে জিনিসটা, এই লাল জিনিসটা, লাল মলিকিউলটা, সেটা কিন্তু লাল বেঞ্জালডিহাইড যেটা সায়ানাইড অ্যাটাক করেছিল, সে কিন্তু অ্যাকচুয়ালি নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে, তাই না? আর নীলটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে। এবার রিয়াকশান এখনও শেষ হয়নি। এইখানটায় অক্সিজেনের মাথায় মাইনাস আছে। যদি কোনো কারণে প্রোটন ট্রান্সফারের মাধ্যমে আমি লাল রঙের অক্সিজেনের উপরে মাইনাসটা আনতে পারি, 1 মিনিট ধরো, একটা ফোন, 1 মিনিট আমি ফোনটা ধরে আসছি। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি কী বলছিলাম, সেটা হচ্ছে এই নীল রঙের অক্সিজেনেরটা নেগেটিভ না থেকে যদি লাল রঙের অক্সিজেনটা নেগেটিভ হয়, এটা হতেই পারে। এই মিডিয়াম থেকে প্রোটন তুলে নিল, তারপর মিডিয়ামের মধ্যে থেকে কোনো একটা বেসিক স্পিসিস এই লাল রঙের ওইচটাকে ডিপ্রোটনেট করলো। কোনটা বেশি স্টেবল বলে তোমার মনে হয়? নীল ও মাইনাস না লাল ও মাইনাস, কোনটা বেশি স্টেবল? লাল ও মাইনাসটা বেশি স্টেবল, কারণ কেন? সায়ানাইড যদি লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যায় না, শুধু লিভিং গ্রুপ নয়, লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে গেলে তুমি তো ড্রাইভিং ফোর্সের কথা বলছো, আমি স্টেবিলিটির কথা বলছি। সায়ানাইডের মাইনাস আই এফেক্ট আছে না, তাই না? তার মানে অক্সিজেন মাইনাসটা যদি সায়ানাইডের কাছে থাকে, তাহলে অ্যালকক্সি অ্যানায়নটা স্টেবিলাইজড হবে। এই নীল রঙের অক্সিজেনটার উপরে যদি নেগেটিভ থাকে, সায়ানাইড তার থেকে দূরে আছে। লাল অক্সিজেনটা নেগেটিভ হয়ে থাকলে সায়ানাইড তার কাছে আছে না। তার ফলে এটা ফেভারেবল, এই ট্রান্সফারটা, প্রোটন ট্রান্সফারটা ফেভারেবল। প্রোটন ট্রান্সফারটা হয়ে গেল। প্রোটন ট্রান্সফার হয়ে যাওয়ার পরে দেখো, খেয়াল করে দেখো, এই জায়গাটা বেসিক্যালি ওই প্রথম যে কম্পাউন্ডটা তৈরি হয়েছিল তারই মতো। এটা একটা কনজুগেট বেস অফ আর সায়ানোহাইড্রিন, এইভাবে ভাবা যায়। এবং সায়ানোহাইড্রিনে সবসময়ই একটা টেন্ডেন্সি থাকে সায়ানাইডকে ইজেক্ট করে দেওয়ার, কার্বনিলকে রিফর্ম করার। তাহলে এই জিনিসটা তৈরি হবে। আমরা ফাইনাল প্রোডাক্ট হিসেবে আমাদের বেঞ্জয়েন পেলাম, আর মিডিয়ামে সায়ানাইড বেরিয়ে এলো। Cyanide is also a good living group because it is a weak base. তাহলে বোঝা গেল সায়ানাইড মিডিয়ামে রিজেনারেট হচ্ছে কীভাবে। তাহলে কতটুকু সায়ানাইড লাগবে আমার? স্টয়চিওমেট্রিক না ক্যাটালিটিক? স্যার ক্যাটালিটিক অ্যামাউন্টটা লাগে। ক্যাটালিটিক অ্যামাউন্ট হলেই চলবে। এখান থেকে কোশ্চেন দেয় যে সায়ানাইডের কী কী রোল আছে। তো দুটো রোল তো তোমাকে আগেই বলেছিলাম, এক্সিলেন্ট নিউক্লিওফাইল এই জায়গাটাতে। একটা বলেছিলাম ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যেটা অ্যানায়ন কার্বন আয়নকে স্টেবিলাইজ করে, সেটা এই জায়গাটাতে। আর থার্ড রোলটা হচ্ছে সায়ানাইড ইজ অ্যান এক্সেলেন্ট লিভিং গ্রুপ, যেটা আমরা এইখানটাতে দেখতে পাচ্ছি 5 নম্বর স্টেপটাতে। এই স্টেপ 3 অর্থাৎ নিউক্লিওফিলিক অ্যাডিশনটা হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ। তাহলে রেটটা আসছে রেট কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই কনসেন্ট্রেশন অফ দি অ্যালডিহাইড সেকেন্ড অর্ডার, তার টু দ্য পাওয়ার 2, এবং সায়ানাইডের রেসপেক্টে ফার্স্ট অর্ডার। এটা ঠিক আছে? এটার জাস্টিফিকেশনটা কি?
এর রেটটা কী হবে? এর রেটটার স্লো স্টেপটা যদি এইটা হয়, 3 নম্বর স্টেপ হয়, তাহলে রেট কার ওপর নির্ভর করার কথা? এই অ্যানায়নটার ওপর নির্ভর করার কথা, এর কনসেন্ট্রেশন আর এর কনসেন্ট্রেশন। তো অ্যানায়নের কনসেন্ট্রেশন, অ্যানায়ন কি তুমি বাইরে থেকে দিয়েছো, নাকি অ্যানায়নটা মিডিয়ামে ইনসিটু তৈরি হয়েছে? ইনসিটু তৈরি হয়েছে। তাহলে কোন দুটো জিনিসের ওপরে অ্যানায়নের কনসেন্ট্রেশনটা নির্ভর করে? তার মানে এটার কনসেন্ট্রেশনটা লাগবে আর এটার কনসেন্ট্রেশনটা লাগবে। তাহলে যোগ গুণটুন করলে কি হয়? বেঞ্জালডিহাইডের কনসেন্ট্রেশন কবার আসছে? 2বার, তার মানে 2^2। আর সায়ানাইডের কনসেন্ট্রেশন ওভারঅল থার্ড অর্ডার রিয়াকশন, সেকেন্ড অর্ডার উইথ রেসপেক্ট টু বেঞ্জালডিহাইড, ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু সায়ানাইড। এই অবধি সবাই বুঝেছো? হ্যাঁ স্যার। তাহলে এগোচ্ছি, ঠিক আছে? এবার এই ডোনার অ্যাকসেপ্টার কনসেপ্ট যেটা আগে বলে দিয়েছি, এই লাল রঙের পার্টটা হচ্ছে ডোনার, নীল রঙের পার্টটা হচ্ছে অ্যাকসেপ্টার। নীল রঙের যে পার্টটা সেটা বেসিক্যালি ইলেকট্রোফাইল হিসেবে ঢুকছে, লাল রঙের পার্টটা সেটা নিউক্লিওফাইল হিসেবে ঢুকছে। আমরা কিভাবে দেখে চিনবো একটা যে কোনো বেনজয়েনকে যে তাতে কোনটা ডোনার ছিল আর কোনটা অ্যাকসেপ্টার ছিল? যে রিংটার পাশে কার্বনিল থাকবে ওই অংশটা হচ্ছে ডোনার, আর যে রিংটার পাশে এই CH OH গ্রুপটা থাকবে সেটা হচ্ছে অ্যাকসেপ্টার। এটা চেনার ব্যাপারে কোনো অসুবিধা আছে? কোনো সমস্যা নেই তো? ঠিক তো? আচ্ছা, এইবার তোমাকে যে সবসময় এরকম বেঞ্জালডিহাইড দিয়েই হবে রিয়াকশান তা তো নয়। বেঞ্জালডিহাইড বাদ দিয়ে সাবস্টিটিউটেড অ্যারোমেটিক অ্যালডিহাইডও তো হতে পারে। এবার বেঞ্জালডিহাইডের রিংটা, বেঞ্জিন রিংটাতে 4খানা ইউনিক পজিশান আছে। একটা হচ্ছে ইপসো, একটা হচ্ছে অর্থ, একটা হচ্ছে মেটা, আর একটা হচ্ছে প্যারা। এই আছে। তো ইপসোটার মধ্যে আমরা যাব না, কারণ ইপসোতে যদি সাবস্টিটিউশন হয়ে যায় তাহলে তো সে অ্যারোমেটিকই আর থাকবে না, ওটা তো অন্য জিনিস হয়ে যাচ্ছে। আমরা যদি ভাবি যে অর্থ, মেটা, প্যারা তার যে কোনো একটা পজিশানে যদি একটা এক্স গ্রুপ থাকে, তাহলে আমরা এই ধরনের সিচুয়েশন পেতে পারি, অর্থ সাবস্টিটিউটেড বা মেটা সাবস্টিটিউটেড বা প্যারা সাবস্টিটিউটেড বেঞ্জালডিহাইড। এবং এই যে এক্স গ্রুপটা, এটার ডেফিনেটলি যে কোনো একরকম নেচার হবে। সেটা হচ্ছে হয় ওটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হবে, তা না হলে ওটা ইলেকট্রন রিলিজিং গ্রুপ হবে। এবার তুমি চিন্তা করো, এই বস্তুটা ডোনার হিসেবে ঢোকে, রাইট? ঠিক বলছি আমি? ঠিক বলছি তো? হ্যাঁ। তাহলে এই রিংয়ের ওপরে যদি কোনো একটা ইলেকট্রন রিলিজিং গ্রুপ থাকে, তাহলে ওটা ডোনার হয়ে যাবে, ভালো ডোনার হয়ে যাবে, ঠিক তো? ইলেকট্রন রিলিজিং গ্রুপ থাকলে ডোনার ভালো হবে তো, কারণ এ তো নিউক্লিওফাইল। নিউক্লিওফাইলের ওপরে ইলেকট্রন রিলিজিং গ্রুপ দিলে কী হয়? তার হোমো উঠে যায়, হোমো উঠে গেলে কী হয়? ডোনেশন ক্যাপাসিটি বেড়ে যায়, বেটার নিউক্লিওফাইল হয়ে যায়। ঠিক বলেছি তো? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো, শুধু ডোনার দিয়ে তো হবে না, তোমার তো অ্যাকসেপ্টারও চাই। তো এই বস্তুটা যদি অ্যাকসেপ্টার হিসেবে ঢোকে, এখানে যদি একটা এক্স গ্রুপ থাকে, এক্সের নেচারটা কীরকম হলে এই কার্বনিলটার ইলেকট্রোফিলিসিটি বেশি হবে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। অ্যাবসলিউটলি। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি হয় এক্স, তাহলে এই কার্বনিলের ইলেকট্রন নেওয়ার ক্ষমতা বেড়ে যাবে, অর্থাৎ এটা বেটার অ্যাকসেপ্টার হবে। তুমি বুঝতে পারছো যে এই দুটো ট্রেন্ড একটা আরেকটাকে অপোজ করছে? সেটা কি তুমি বুঝতে পারছো? ভালো করে ভাবো। এই দুটো মলিকিউল যেটা লাল নীল করে আঁকা আছে, হ্যাঁ, এরা কি আলাদা না একই মলিকিউল? এইটা আর এইটা একই মলিকিউল তো? তো এক্স যদি ইলেকট্রন রিলিজিং গ্রুপ হয় তাহলে এটা অসম্ভব ভালো ডোনার, কিন্তু এক্স যদি ওই একই ইলেকট্রন রিলিজিং গ্রুপ হয় তাহলে এই কার্বনিলটার ইলেকট্রোফিলিসিটি কি বাড়বে না কমবে? ইলেকট্রোফিলিসিটি বাড়বে স্যার, যদি ইলেকট্রন উইথড্রয়িং হয়। ইলেকট্রন ডোনেটিং যদি হয় তাহলে কিন্তু ওটা হয়ে যাবে, তাহলে ওটার ইলেকট্রোফিলিসিটি কমে যাবে না? তার মানে তুমি যত ভালো ডোনার বানাচ্ছ তত অ্যাকসেপ্টার হিসেবে কাজ করার ক্ষমতা কমে যাচ্ছে না? হ্যাঁ স্যার। আর যদি এক্সটাকে তুমি বলো যে না, আমি ওর অ্যাকসেপ্টার হিসেবে কাজ করার ক্ষমতা বাড়িয়ে দেবো, তাহলে এক্সটাকে আমি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বানিয়ে দেবো, তাহলে ও অসাধারণ ভালো অ্যাকসেপ্টার হলো, অসাধারণ ভালো অ্যাকসেপ্টার এইটা। কিন্তু এই এক্স যদি
ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয় তাহলে ডোনার ভালো হবে? না স্যার। তার মানে তুমি ফাঁদে পড়ে গেছো। এই যে হোমোবেনজয়েন্টটা তুমি বানাতে চাচ্ছ, যার জন্য এই দুটো মলিকিউলের মধ্যে তোমাকে কাপলিং করাতে হবে, এক্স যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয় তাহলে খারাপ ডোনার দারুণ অ্যাকসেপ্টার, আবার এক্স যদি ইলেকট্রন রিলিজিং গ্রুপ হয় তাহলে ভালো ডোনার কিন্তু অত্যন্ত খারাপ অ্যাকসেপ্টার। তাহলে এরকম সিচুয়েশন আসতেই পারে যেখানে তুমি হোমোবেনজয়েন্ট বানাতেই পারবে না। একটা এক্সাম্পল দেখি, এই দেখো, প্যারা এনএন ডাইমিথাইল বেঞ্জালডিহাইড। তুমি দেখে বুঝতে পারছো এই NME2 গ্রুপটা, এটা বেসিক্যালি প্লাস আর এফেক্ট আছে না? হ্যাঁ, তা প্লাস আর এফেক্ট যদি থাকে তাহলে ও তো ইলেকট্রন চালান করবে এদিকে, তাহলে এই কার্বনটা নিউক্লিওফিলিসিটি কী হবে, বেড়ে যাবে না? তাহলে এটা কি হবে, খুব ভালো ডোনার হবে না? হবে তো। কিন্তু ওই একই NME2 গ্রুপের প্লাস আর এফেক্টের জন্য এই কার্বনটাতে নিউক্লিওফিলিক অ্যাটাক হওয়া কি সোজা না কঠিন? একটু কঠিন হয়ে যাবে স্যার। তার মানে এটা ব্যাড অ্যাকসেপ্টার হয়ে যাবে না? হ্যাঁ, হলো। আরেকটা মলিকিউল দেখো, 4-নাইট্রোবেঞ্জালডিহাইড। নাইট্রোর নেচার কি, -I -R। -I এর কথা ভুলে যাও কারণ সেন্টার থেকে অনেক দূরে আছে। তাহলে নাইট্রো -I ইলেকট্রন টেনে নিচ্ছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করছে। এই কার্বনটায় প্লাস চার্জের রেজোন্যান্স স্ট্রাকচারে আঁকা যায়, তাহলে এই কার্বনটাতে ইলেকট্রোফিলিক অ্যাটাক, নিউক্লিওফিলিক অ্যাটাক খুব ভালো হবে। হবে তো। হ্যাঁ স্যার। তার মানে এটা এক্সেলেন্ট অ্যাকসেপ্টার। কিন্তু যে অ্যানায়নটা তৈরি করেছে তুমি, সেই অ্যানায়নের যে নেগেটিভ চার্জ সেটাও তো এই নাইট্রোর -R এফেক্ট দিয়ে স্টেবিলাইজড। তাহলে এখান থেকে অ্যাটাক করা কাউকে কি সোজা হবে? না। তার মানে এক্সেলেন্ট অ্যাকসেপ্টার কিন্তু ভেরি পুয়ার ডোনার। সেই জন্যই তুমি যখন প্যারা এনএন ডাইমিথাইল বেঞ্জালডিহাইডকে বেঞ্জয়েন কন্ডেনসেশন করতে যাও দুটো প্যারা এনএন ডাইমিথাইল বেঞ্জালডিহাইডের মধ্যে সায়ানাইড দিয়ে, হয় না। প্যারা নাইট্রোবেঞ্জালডিহাইডের মধ্যে সায়ানাইড ক্যাটালিটিক দিয়ে রিয়াকশন করতে যাও, বেঞ্জয়েন করতে যাও, হবে না। তাহলে কখন হবে? এরা কি কোনো সময়ই বেঞ্জয়েন কন্ডেনসেশনে পার্টিসিপেট করবে না? আচ্ছা, যদি 1 ইকুইভ্যালেন্ট প্যারা এনএন ডাইমিথাইল বেঞ্জালডিহাইড আর 4-নাইট্রোবেঞ্জালডিহাইড এই দুটো যদি মিশিয়ে দিই 1 ইকুইভ্যালেন্ট করে, তাহলে ভালো হবে স্যার। তখন কে কোন রোল প্লে করবে? কে ডোনার, কে অ্যাকসেপ্টার? এনএন ডাইমিথাইলটা ডোনার হবে আর নাইট্রো অ্যাকসেপ্টার। এনএন ডাইমিথাইল ইলেকট্রন রিলিজিং গ্রুপটা যেখানে আছে সেই মলিকিউলটা ডোনার হিসেবে কাজ করবে, আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা যেখানে আছে সেই মলিকিউলটা অ্যাকসেপ্টার হিসেবে কাজ করবে। করবে তো। তাহলে দেখো, এবার দেখো, প্যারা এনএন ডাইমিথাইল বেঞ্জালডিহাইড নিয়েছি আর বেঞ্জালডিহাইড নিয়েছি। প্যারা এনএন ডাইমিথাইল বেঞ্জালডিহাইড মানে ভেরি গুড ডোনার বাট পুয়ার অ্যাকসেপ্টার, তাই তো। আর বেঞ্জালডিহাইডটা কি, অ্যাকসেপ্টেবল ডোনার, অ্যাকসেপ্টেবল অ্যাকসেপ্টার। অ্যাকসেপ্টেবল কথাটা হয়তো তোমার কাছে একটু কনফিউজিং লাগছে কারণ অ্যাকসেপ্টার বলছি, মানে মিডিয়াম ডোনার মিডিয়াম অ্যাকসেপ্টার এইভাবে ভাবতে পারো। তাহলে এখানে যখন বেঞ্জয়েন তৈরি হবে তখন এ হবে ডোনার আর এ হবে অ্যাকসেপ্টার। মলিকিউলটার দিকে তাকাও, হয়েছে? হয়েছে না হয়নি? আচ্ছা, এবার এই মিক্সচারটাকে যদি চেঞ্জ করে প্যারা এনএন ডাইমিথাইল বেঞ্জালডিহাইডের বদলে আমি যদি 4-নাইট্রোবেঞ্জালডিহাইড মিশিয়ে দিই বেঞ্জালডিহাইডের সঙ্গে, তাহলে 4-নাইট্রোবেঞ্জালডিহাইড হচ্ছে দারুণ ভালো অ্যাকসেপ্টার কিন্তু ভেরি পুয়ার ডোনার, আর এ হচ্ছে মিডিয়াম ডোনার মিডিয়াম অ্যাকসেপ্টার। তাহলে এবার কে ডোনার হিসেবে কাজ করবে? তাহলে বেঞ্জালডিহাইড ডোনার হিসেবে। ঠিক। তাহলে এই কম্পাউন্ডটা হবে তো, হবে না? হবে না? হবে। তুমি এই মলিকিউলটা দেখে চিনতে পারছো তো যে কে ডোনার? এই পার্টটা ডোনার, তাই তো, আর এই পার্টটা অ্যাকসেপ্টার, তাই তো। এই মলিকিউলটার দিকে তাকাও, এই পার্টটা ডোনার আর এই পার্টটা অ্যাকসেপ্টার। ডোনার অ্যাকসেপ্টার কীভাবে চিনবে? কী বললাম এইমাত্র আমি?
থেকে কার্বনিল গ্রুপটা থাকবে, ওখান থেকে হাইড্রাইড ট্রান্সফার করবে স্যার। হ্যাঁ করেছে বলে ভাবা যায়। হাইড্রাইড তো ট্রান্সফার অ্যাকচুয়ালি করছে না, মেকানিজমের কোথাও আমরা হাইড্রাইড ট্রান্সফার করিনি, জাস্ট প্রোটন ট্রান্সফার করিয়ে করিয়ে আমরা নেগেটিভ চার্জ বানিয়েছিলাম এবং সেটাকে দিয়ে নিউক্লিওফিলিক অ্যাটাক করেছি, তারপর সায়ানোহাইড্রিনকে কোলাপস করিয়ে দিয়েছি। হাইড্রাইড ট্রান্সফার অ্যাকচুয়ালি এখানে হচ্ছে না, কিন্তু কনসেপচুয়ালি ভাবছি। তো যেদিকে কার্বনিল আছে ওটা ডোনার, আর যেদিকে হাইড্রোজেন ঢুকে গেছে, ঢুকে sp2টা sp3 হয়ে গেছে, সেটা অ্যাকসেপ্টর। বোঝা গেল না? এখানে একটা ফাইনাল পয়েন্ট বলার আছে, সেটা হচ্ছে যদি এই মলিকিউলটার দিকে তাকাই, এইটার দিকে তাকাই, অর্থাৎ আরেকটা যেটা হতে পারতো ক্রস বেঞ্জয়েন, আরেকটা যেটা হতে পারতো, এখানে বুঝতেই পারছো বেঞ্জালডিহাইড হচ্ছে ডোনার আর এনএন ডাইমিথাইল কম্পাউন্ডটা ওটা হচ্ছে অ্যাকসেপ্টার। এই মলিকিউলটা যেটা অ্যাকচুয়ালি হচ্ছে সেটা ইজ থার্মোডাইনামিক্যালি মোর স্টেবল দ্যান অল্টারনেটিভ যেটা হতে পারতো। কেন বলো তো, কেন বলো দেখি? কারণ স্যার যে এনএন ডাইমিথাইল যেটা আছে, হ্যাঁ। হাইড্রোজেন লোন পেয়ারটা ডিলোকালাইজ করবে, এটা ওই কার্বনিল কার্বন যেটা আছে স্যার অক্সিজেনের মাথায়। এইটার লোন পেয়ারটা কোথায় যাবে? এইখানে, তাই তো? হ্যাঁ, তার মানে রেজোনেন্স স্টেবিলাইজেশন পসিবল, তাই তো? পসিবল। সেটা কি এখানে পসিবল? এর লোন পেয়ার কি এই কার্বনিলে যেতে পারে? মানে পসিবল না স্যার। পসিবল না, ঠিক। এবার নাইট্রোটাতে এসো। এবার বলছে এই কম্পাউন্ডটা যেটাতে নাইট্রো সাবস্টিটিউটেড বেঞ্জালডিহাইডটা অ্যাকসেপ্টর হিসেবে কাজ করেছে এবং বেঞ্জালডিহাইড ডোনার হিসেবে কাজ করেছে, সেটা ইজ মোর স্টেবল দ্যান দ্য অল্টারনেটিভ হেটেরোবেঞ্জয়েন, যেখানে নাইট্রো সাবস্টিটিউটেডটা অ্যাকসেপ্টর হিসেবে কাজ করেছে এবং বেঞ্জালডিহাইড নাইট্রো সাবস্টিটিউটেডটা ডোনার হিসেবে কাজ করেছে এবং বেঞ্জালডিহাইড অ্যাকসেপ্টর হিসেবে কাজ করেছে। এর ক্ষেত্রে ব্যাখ্যাটা কী হবে? নাইট্রো কী করে? ইলেকট্রন টানে তো। নাইট্রো যদি ইলেকট্রন টানে তাহলে এই কার্বনে কী চার্জ আসবে? ওখানে একটা পজিটিভ চার্জ আছে স্যার। হ্যাঁ, তা কার্বনিলের পাশে পজিটিভ চার্জ কি ভালো? পজিটিভ চার্জ আনস্টেবল ওটা। আনস্টেবল। তাহলে এখানেও নাইট্রো টানছে, এখানে পজিটিভ চার্জ আসছে, কার্বনিল কি এখানে কাছে আছে না দূরে আছে? কার্বনিল দূরে আছে। কম্পেয়ার টু হোয়াট? কম্পেয়ার টু এই কম্পাউন্ডটা। তাহলে বুঝতে পেরেছো? বোঝা যাচ্ছে না? বুঝলে না? স্যার এবার তোমাকে এই প্রশ্নটা করতেই পারে যে বেঞ্জালডিহাইড তো বেঞ্জালডিহাইড তো মিডিয়াম ডোনার মিডিয়াম অ্যাকসেপ্টার, তা নাইট্রো বেঞ্জালডিহাইডের সাথে যখন মেশাচ্ছি, নাইট্রো বেঞ্জালডিহাইড যদি এতই পুওর ডোনার হবে, তো তাহলে বেঞ্জালডিহাইডের নিজের সঙ্গে হোমোবেঞ্জয়েন করতে সমস্যা কী? তার উত্তর কী হবে? যে এখানে বেঞ্জালডিহাইডের বেঞ্জয়েনটা মেজর প্রোডাক্ট নয় কেন? এখানে বেঞ্জালডিহাইড ডোনার হিসেবে কাজ করছে, তার মানে বেঞ্জালডিহাইড থেকে প্রথমে সায়ানোহাইড্রিন হয়েছিল, তারপর প্রোটন ট্রান্সফার হয়ে অ্যানায়নটা হয়েছে। ওই যে অ্যানায়নটা, এর কাছে এবার দুটো অপশান আছে। এক হচ্ছে এই কার্বনিলটাকে অ্যাটাক করা, যদি এখানে অ্যাটাক করে তাহলে হোমোবেঞ্জয়েন হবে। আর একটা হচ্ছে এই কার্বনিলটাকে অ্যাটাক করা, যদি এখানে অ্যাটাক করে তাহলে কী হবে? হেটেরোবেঞ্জয়েনটা হবে, যেটা আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি। তা কোন কার্বনিলটাতে অ্যাটাক করাটা বেটার বাবু? স্যার অবশ্যই যে ডিএনএ2 গ্রুপ আছে স্যার -5 4-nitrobenzyaldehyde is a better acceptor than benzyaldehyde. অ্যাকসেপ্টার। বেটার অ্যাকসেপ্টার। তাহলে ক্রস বেঞ্জয়েন হবেই হবে এবং সেই ক্রস বেঞ্জয়েনে 4-nitrobenzyaldehyde অ্যাকসেপ্টার হিসেবে কাজ করবে, বেঞ্জালডিহাইড ডোনার হিসেবে কাজ করবে। বোঝা গেল না বলো? বুঝেছো হ্যাঁ স্যার। কি হলোটা কি? হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার এখান থেকে আরও কোশ্চেন দেয়, এরকম কোশ্চেন দেয় যে বেঞ্জালডিহাইড থেকে পাওয়া বেঞ্জয়েন, মানে বেঞ্জয়েন বানানো হয়ে গেছে, সেই বেঞ্জয়েনকে আরেকটা অ্যালডিহাইড, ধরো প্যারাটলু অ্যালডিহাইড, অর্থাৎ প্যারা পজিশনে একটা মিথাইল গ্রুপ আছে, তো মিথাইলটা কী জাতীয় জিনিস? সেটা ইলেকট্রন রিলিজিং, হাইপার কনজুগেশন প্লাস আই। তাহলে ওকে তুমি কোন রোলে বেশি দেখতে পছন্দ করবে, ডোনার না অ্যাকসেপ্টার? ডোনার। তা এখানে তো কোথাও কোনো বেঞ্জালডিহাইড ফিয়াইড নেই, মিডিয়ামের ভেতরে কোনো বেঞ্জালডিহাইড নেই। বেঞ্জয়েন দিয়েছি, তার সাথে প্যারাটলু অ্যালডিহাইড দিয়েছি, দিয়ে পটাশিয়াম সায়ানাইড ক্যাটালিটিক আর ইথানল দিয়ে ফুটিয়ে দিয়েছি। দেখা যাচ্ছে রিয়াকশানের শেষে বেঞ্জয়েন আর নেই, মিক্সড বেঞ্জয়েন হয়ে গেছে, এবং যে মিক্সড বেঞ্জয়েনে প্যারাটলু অ্যালডিহাইড ফ্র্যাকশনটা সেটা ডোনার হিসেবে কাজ করেছে আর বেঞ্জালডিহাইডটা অ্যাকসেপ্টর হিসেবে কাজ করেছে। এটা কীভাবে হলো?
বেঞ্জালডিহাইড তো আমি ওরা দিইনি। কি মানে বেঞ্জালডিহাইড কি স্যার বেঞ্জয়েন থেকে কি মানে ওখানে এই এতে তুমি ইনস্টিটিউট বাপু তৈরি ভালো হয়েছে করে স্যার দেখো তো এই জায়গাটা, এই যে মেকানিজমটা যেখানে দেখিয়েছিলে ক্যাটালিটিক সাইকেলটা তুমি বাড়িতে দেখবে, আমি তো আর সেটা বললাম না, তুমি বাড়িতে দেখবে, এখান থেকে স্টার্ট করবে, বুঝেছো? তা এই যে অ্যারোগুলো আছে, এই অ্যারোগুলো কি একটা দিকে যাচ্ছে না দুটো দিকে যাচ্ছে? এই যে অ্যারোগুলো আছে, এগুলো রিভার্সেবল না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তা রিভার্সেবল তার মানে বেঞ্জালডিহাইডকে মিশিয়ে যদি বেঞ্জালডিহাইড এক্সেস নিয়ে তার মধ্যে যদি পটাশিয়াম সায়ানাইড দিলে, ক্যাটালিটিক সায়ানাইড দিয়ে, মিথানল দিয়ে ফোটালে যদি বেঞ্জয়েন তৈরি হয়, তাহলে বেঞ্জয়েনের মধ্যে ক্যাটালিটিক সায়ানাইড দিয়ে ইথানল দিয়ে ফোটালে তাহলে বেঞ্জয়েন নিশ্চয়ই ভেঙে যাবে। ভেঙে কি তৈরি করবে? বেঞ্জালডিহাইড তৈরি হয়েছে। তার মানে মিডিয়ামে বেঞ্জালডিহাইড ইনসিটু তৈরি হবে, এবং হ্যাঁ। বেঞ্জালডিহাইড যদি একবার মিডিয়ামে ইনসিটু তৈরি হয়, তাহলে তোমার ওই রিয়াকশন করার জন্য তোমার প্যারাটলো অ্যালডিহাইড তো বসে আছে। তা কীভাবে তৈরি হবে বেঞ্জালডিহাইড? ওইখানে লাস্ট স্টেপটা কী ছিল? সায়ানাইডকে ইজেক্ট করে দিয়েছিল না? 1 মিনিট পর। হ্যালো, হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি কোথায় ছিলাম? বারবার করে ডিস্টারবেন্স হচ্ছে। ওইখানে লাস্ট যে ইয়েটা ছিল সেটা হচ্ছে যে সায়ানাইডকে ইজেক্ট করে দিচ্ছিল না লাস্ট স্টেপে, তাহলে এবার সায়ানাইড এখানে অ্যাটাক করবে, উল্টোটা হবে। সায়ানাইড অ্যাটাক করে দেখো এই কম্পাউন্ডটা তৈরি হলো। তার আগে স্টেপে একটা প্রোটন ট্রান্সফার ছিল, তাহলে এবার প্রোটন ট্রান্সফার হবে, তাহলে এই অক্সিজেনটা মাইনাস থেকে ওইচ হবে, এই অক্সিজেনটা হয়ে যাবে ও মাইনাস। এবারে এই ও মাইনাসটা পুশ ব্যাক করবে এবং এই সেন্ট্রাল কার্বন কার্বন বন্ড যেটা ওখানে স্টেপ 3-তে তৈরি হয়েছিল নিউক্লিওফিলিক অ্যাডিশনে, সেই বন্ডটা ভেঙে যাবে। দেখতে পাচ্ছ মিডিয়ামে বেঞ্জালডিহাইড তৈরি হয়েছে, এবং এই যে বেঞ্জালডিহাইডের সায়ানোহাইড্রিনের কনজুগেট বেস তৈরি হয়েছে, সেই মিডিয়ামে থেকে প্রোটন নেবে, এই অক্সিজেনটা মাইনাস হবে, এখানটায় হাইড্রোজেন আসবে, সেটা আবার ইজেক্ট করবে সায়ানাইডকে, এবং মিডিয়ামে এই বস্তুটা তৈরি হয়ে যাবে, বেঞ্জালডিহাইড তৈরি হয়ে যাবে। এবার মিডিয়ামে বেঞ্জালডিহাইডও আছে আর প্যারাটলু বেঞ্জালডিহাইডও আছে, তো প্যারাটলু বেঞ্জালডিহাইড বেটার ডোনার আর বেঞ্জালডিহাইডের বেটার অ্যাকসেপ্টার, তাহলে ক্রস বেঞ্জয়েন হবে। এটা আটকানোর কী আছে? আটকাতে পারবো না তো। বুঝতে পারলে মিডিয়ামে কী করে বেঞ্জালডিহাইড, ফ্রি বেঞ্জালডিহাইড তৈরি হলো এবং কীভাবে রিয়াকশানটা হলো? হয়েছে? হ্যাঁ। তাহলে এগোবে এবারে। আমাদের হাতে 13 মিনিট মতো সময় আছে, আমরা এই রিয়াকশানটা একটুখানি পড়ে নিই। এবার বেঞ্জয়েন তো হলো, কিন্তু আলফা হাইড্রক্সিকিটোন যদি অ্যালিফ্যাটিক অংশটা, এই অংশটা যদি অ্যালিফ্যাটিক হয়, তাহলে তাকে বলা হয় অ্যাসাইলয়েন, ঠিক আছে? এটা আমরা এইভাবে বানাতে পারি না, কারণ আমি আগেই বললাম সেখানে সায়ানোহাইড্রিন তৈরি হয়ে বসে থাকে এবং অ্যানায়ন, কার্বন আয়নকে স্টেবিলাইজ করার মতো যথেষ্ট ক্ষমতা ওই অ্যালকিল গ্রুপের নেই। তো এই কম্পাউন্ডগুলো আমরা বানাবো কী করে? এগুলোকে বানানোর জন্য অ্যাসাইলয়েন কনডেনসেশন ইউজ করে, এর সাথে বেঞ্জয়েনের কোনো মিল নেই এক্সেপ্ট ফাইনাল স্ট্রাকচারটা ছাড়া। এটা শুরুই করে এস্টার থেকে, ওখানে শুরু করছিল অ্যালডিহাইড থেকে, এখানে শুরু করে এস্টার থেকে। সেটাকে জাইলিন সলভেন্টের মধ্যে, যেটা নাকি একটা অ্যাপ্রোটিক সলভেন্ট, তার মধ্যে মোল্টেন সোডিয়াম নিয়ে, গলিত সোডিয়াম নিয়ে, যেটাকে জাইলিনের মধ্যে সোডিয়ামটাকে গরম করে গলিয়ে নেওয়া হয়, তারপর প্রচণ্ড জোরে শেক করা হয়, তার ফলে সোডিয়ামটা ছোট্ট ছোট্ট ড্রপলেটে ভেঙে যায়। সেই মিডিয়ামে যদি রিফ্লাক্স করা হয় আন্ডার নাইট্রোজেন অ্যাটমসফিয়ার, তখন কাপলিং হয়, এস্টারের দুটো কার্বনিল কার্বন কাপেল করে একটা
বিস এনলেট তৈরি করে, ডাইসোডিয়াম অ্যাসাইলয়েন, যেটাকে ইনডাইওলেট বলা হয়। অর্থাৎ এখানটায় যদি একটা আর গ্রুপ থাকতো তাহলে তুমি এটাকে এনলেট বলতে, সোডিয়াম এনলেট বলতে, কিন্তু এখানে আরেকটা ওএনএ গ্রুপ আছে, তার ফলে এইখানটায় ডাবল বন্ড, এর দুপাশে দুটো অ্যালকোহলিক ওএইচ গ্রুপ আছে যেগুলো ডিপ্রোটনেটেড হয়ে বসে আছে, সেই জন্য একে বলা হয় ইনডাইওলেট। সেটাকে H3O+ দিয়ে ওয়ার্কআপ করলে আমরা অ্যাসাইলয়েন পাই। এই রিয়াকশানটার বড় নাম আছে, এটা প্রথম শুরু করেছিলেন বুফো ব্লাঙ্ক রিয়াকশান, যার নামে সেই বুফো, তারপরে ডেভেলপ করেন হ্যান্সলে, প্রেলগ এবং স্টল, এই তিনজন, তার মধ্যে ভ্লাদিমির প্রেলগ কিন্তু নোবেল প্রাইজ উইনার। ইথাইল অ্যাসিটেটের থেকে আমরা পাচ্ছি অ্যাসিটয়েন, ইথাইল বিউটাইরাইট থেকে পাচ্ছি বিউটাইরয়েন, এরকম এক্সাম্পল সব রয়েছে। যদি আমরা রিয়াকশানটা ইন্ট্রামলিকুলারলি করি, অর্থাৎ দুটো এস্টার গ্রুপ যদি একই মলিকুলের মধ্যে থাকে, তাহলে আমরা লার্জ রিং কম্পাউন্ড বানাতে পারি, যেমন আমরা এখানে সেবাকয়েন বলে কম্পাউন্ডটা বানিয়েছি। তারপরে তার কতগুলো সিনথেটিক ম্যানিপুলেশন দেওয়া আছে, এগুলো তোমার দরকার নেই। এটা এই এক্সাম্পলগুলো দেখানোর কারণটা হচ্ছে যে অ্যাসাইলয়েন কনডেনসেশন অ্যাকচুয়ালি ম্যাক্রোসাইকেল, অর্থাৎ বড় রিং তৈরিতে কাজে লাগে। বড় রিং তৈরি করা অর্গ্যানিক কেমিস্ট্রিতে একটু প্রবলেমেটিক, কারণ বড় রিং তৈরি করতে গেলে এই দুটো জাংচারের মধ্যে যদি আমাকে একটা বন্ড তৈরি করতে হয়, তাহলে এই সমস্ত বন্ডের রোটেশন আমাকে বন্ধ করে দিতে হবে, অর্থাৎ হিউজ এন্ট্রপিক পেনাল্টি দিতে হবে। এটা আমরা ইন্টার ভার্সেস ইন্ট্রা যখন পড়েছিলাম তখন আমরা দেখেছি যে ম্যাক্রোসাইকেল তৈরি করাটা একটু ডিফিকাল্ট, কারণ এই এন্ট্রপিক পেনাল্টিটা দেওয়া যায় না। তার জন্য ইন্টারমলিকিউলার রিয়াকশানকে সাপ্রেস করতে হয়, অর্থাৎ এইরকম একটা মলিকিউল যাতে আরেকটা এইরকম মলিকিউলের সাথে রিয়াকশান করতে না পারে তার ব্যবস্থা করতে হয়, এবং সেটার জন্য আমরা জাইগলারের হাই ডাইলিউশন টেকনিক ব্যবহার করি। সেখানে অত্যন্ত কম কনসেন্ট্রেশন নিয়ে রিয়াকশানটা করা হয়, অনেকক্ষণ সময় ধরে রিয়াকশানটা করা হয়, অল্প 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 করে রিয়াকশান মিডিয়ামের মধ্যে আমার রিয়াক্টিভ কম্পোনেন্টটাকে দেওয়া হয়। অ্যাসাইলয়েন কনডেনসেশন কিন্তু সেই অর্থে জাইগলারের হাই ডাইলিউশন প্রিন্সিপাল ফলো করে না, কিন্তু তবুও এখানে ম্যাক্রোসাইকেল তৈরি করা সম্ভব, অর্থাৎ ওই এন্ট্রপিক পেনাল্টিটা এখানে সিগনিফিক্যান্ট নয়। এটা কেন সেটা আমরা একটু পরে বলছি, কিন্তু তার আগে আমরা মেকানিজমটা দেখে নিই। এই মেকানিজমটা বেসিক্যালি একটা ফ্রি রেডিক্যাল মেকানিজম, এবং এটাকে বলা হয় সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার তথা সেট মেকানিজম। এই যে কার্বনিল গ্রুপটা আছে এস্টারের, এর তো একটা পাইস্টার আছে, এবং কার্বনিলের পাইস্টার জেনারেলি লো লাইং পাইস্টার হয়, যদিও এই ওইটিটার প্লাসের এফেক্ট থাকার জন্য নর্মাল এলডিহাইড কিংবা কিটোনের যে পাইস্টার তার তুলনায় এই পাইস্টারটা একটু উঁচুতে, কিন্তু তবুও সেটা পাইস্টার তো বটে, এবং হেটেরোঅ্যাটম আর কার্বনের মধ্যে পাইস্টার, তার মানে সেখানে আমরা বাইরে থেকে কেউ যদি ইলেকট্রন দেয় সেটা দিতে পারি। তো ইলেকট্রন দেওয়ার মতো কে আছে? এখানে সোডিয়াম আছে। সোডিয়াম যদি একটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে সোডিয়াম প্লাস হয়ে যাবে, দুটো সোডিয়াম দুটো ইলেকট্রন প্রোভাইড করতে পারে, এই দুটো ইলেকট্রনকে আমরা পাইস্টারে বসিয়ে দিলাম। আচ্ছা, পাইস্টারে ইলেকট্রন ঢুকলে কি হয়, মানে ইমিডিয়েটলি কি হয়? পাইস্টারে যদি তুমি একটা ইলেকট্রন বসাও তাহলে কি হয়? বন্ড অর্ডার কী হয়? পাই বন্ডের বন্ড অর্ডারটা কী হয়? বেড়ে যায়, কমে যায়, নাকি একই থাকে? পাইস্টারে স্যার বন্ডটা বাড়বে তো। বন্ড অর্ডার বাড়বে? অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ঢুকলে বন্ড স্ট্রং হয়? আচ্ছা আচ্ছা। না কম। মুখে বলছো অ্যান্টি বন্ডিং, সেখানে ঢোকাচ্ছ ইলেকট্রন, আর তারপর বলছো যে বন্ডিং স্ট্রং হবে। তাহলে তো বাবু তাকে অ্যান্টি বন্ডিং অরবিটাল নাম দেওয়ার কী কারণ ছিল? তাই যদি হবে তো বন্ড অর্ডারের ডেফিনেশন কী? কতগুলো ইলেকট্রন বন্ডিং অরবিটালে আছে মাইনাস কতগুলো ইলেকট্রন অ্যান্টি বন্ডিংয়ে আছে, সেটাকে 2 দিয়ে ভাগ করে বন্ড অর্ডার বার করে না? হ্যাঁ স্যার। তা অ্যান্টি বন্ডিং ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেলে কি তোমার বিয়োগফলটা বেড়ে যাবে, না বিয়োগফলটা ছোট হয়ে যাবে? ছোট হয়ে যাবে। তাহলে বন্ড অর্ডার কমবে না? কমে যাবে। তাহলে এখানে ইলেকট্রন বসিয়েছি, এখানে একখানা ইলেকট্রন যেই দিয়েছি, দেখো এখানে কি হয়েছে? পাই বন্ড আছে না চলে গেছে? পাই বন্ড আছে না চলে গেছে? চলে গেছে তো, র্যাডিক্যাল হয়েছে না? তুমি এইভাবে ভাবতে পারো, এর মাথায় একখানা ইলেকট্রন দাও, এর মাথায় একখানা ইলেকট্রন দাও, তাহলে সব পাই বন্ড ভেঙে গেল। এইখান থেকে একখানা ইলেকট্রনকে অক্সিজেনের মাথায় দিয়ে দাও, কার্বনের মাথায় দেওয়ার থেকে অক্সিজেনের মাথায় দেওয়াটা বেটার, কারণ অক্সিজেন মোল ইলেকট্রোনেগেটিভ। তাহলে কার্বনের মাথায় একটা ডট আর অক্সিজেনের মাথায় অক্টেট ফিল হয়ে মাইনাস, তাহলে দুটো কার্বনের মাথায় ডট ডট ইলেকট্রন আছে, তো জুড়ে দাও, জুড়ে দিলে সিঙ্গেল বন্ড হয়ে গেল। এবার দেখো এই যে অক্সিজেনের মাথায় মাইনাস আছে, এটা যে কার্বনের সঙ্গে আছে, সেখানে একটা লিভিং গ্রুপ আছে। এটা লিভিং গ্রুপ হিসেবে খুব ভালো লিভিং গ্রুপ নয়, আমি জানি ওইটি মাইনাস খুব একটা ভালো লিভিং গ্রুপ নয়, কিন্তু যেহেতু কার্বনিল তৈরি হচ্ছে, তাই কার্বনিল তৈরি হওয়ার প্রপেন্সিটি অনেক বেশি। এই কার্বনিল তৈরি হওয়ার প্রপেন্সিটি, অর্থাৎ
এটার তৈরি হওয়ার ড্রাইভিং ফোর্স খুব হাই, যেটা নর্মালি SN2 রিয়াকশানে হয় না। তার ফলে এখানে কার্বনিল যদি তৈরি হয় তো ওইটি মাইনাস বেরিয়ে যাবে, দুখানা ওইটি মাইনাস বেরিয়ে গেলেই ওপর থেকে একটা নিচ থেকে একটা, তাহলে এই কম্পাউন্ডটা তৈরি হলো, হয়েছে না হয়নি? দেখো 1,2 ডাইকিটো কম্পাউন্ড। এবার এস্টারের যেরকম পাই স্টার আছে, তাহলে এই কম্পাউন্ডেরও পাই স্টার আছে। ইনফ্যাক্ট এই কার্বনিলের পাশের কার্বনটাও কার্বনিল, তার ফলে তার ইলেকট্রন উইথড্রয়িং এফেক্টের জন্য দুটো কার্বনিলেরই লুমো নেমে গেছে। এবার ইলেকট্রন ডোনেশন আরও ফ্যাসাইল হয়ে গেছে, আরও দুখানা ইলেকট্রন সোডিয়াম এদের মাথায় চাপিয়ে দেবে, চাপিয়ে দিলে আবার এই অক্সিজেনগুলো নেগেটিভ হয়ে যাবে আর দুটো কার্বন ডট হয়ে যাবে। দুটো কার্বন ডট পাশাপাশি তো থাকবে না, তাহলে ডাবল বন্ড হয়ে যাবে, তাহলে আমরা ইনডাইওলেট পেয়ে গেলাম। এই ইনডাইওলেটকে যদি H3O+ দিয়ে ট্রিট করো তাহলে এগুলো OH হয়ে যাবে, এবং এই OHটা অটোমেটিক চেঞ্জ করে, যেহেতু সিমেট্রিক্যাল, তুমি ওপরেরটাকেও কার্বনিল করতে পারো, নিচেরটাকেও কার্বনিল করতে পারো, যাই করবে এই অ্যাসাইল আয়ন কম্পাউন্ডটা তৈরি হবে। বোঝা গেল না গেল না? বুঝেছো নাকি বোঝোনি? এবার তুমি বলবে এর প্রমাণ কি আছে? একটা প্রমাণ আছে, সেটা হচ্ছে এই কম্পাউন্ডটা নিয়ে না অ্যাসাইল আয়ন করতে গেছিলো, করতে গিয়ে দেখেছে যে এই ডাইকিটো অবধি গিয়ে তারপরে আর হয় না। কেন হয় না সেটা বুঝতে গেলে আমাদেরকে, কেন হয় না এটা বুঝতে গেলে আমাদেরকে আরেকটু জানতে হবে যে এখানে সোডিয়ামের রোলটা কী। এই সোডিয়াম যে ইলেকট্রন দিচ্ছে, এটা কিন্তু কেবলমাত্র শুধু সোডিয়াম যে ইলেকট্রন দিচ্ছে তার শুধু সেই রোলটুকু নয়। এই যে সোডিয়াম প্লাসটা, এটা এই অক্সিজেনের সঙ্গে একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন করে এস্টার মলিকিউলগুলোকে সোডিয়ামের সারফেসের ওপরে আটকে রাখে, এবং সেটাই অ্যাকচুয়ালি কারণ ওই এন্ট্রপিক পেনাল্টিকে ওভারকাম করে ম্যাক্রোসাইকেল বানাতে পারার সাকসেসের। এই দুটো এন্ড দুটোই যদি সোডিয়ামের সঙ্গে ইন্টারাক্ট করতে ব্যস্ত থাকে, তাহলে এই সোডিয়ামের বেডটা যদি এই রকম হয় এবং আমার মলিকিউলটা যদি এই রকম হয়, এইটা যদি একটা এস্টার এন্ড হয়, এইটা যদি একটা এস্টার এন্ড হয়, এও যদি এর সাথে ভাব ভালোবাসা করতে ব্যস্ত থাকে, এও যদি এর সাথে ভাব ভালোবাসা করতে ব্যস্ত থাকে, তো অটোমেটিক্যালি রিংয়ের বাকি অংশটা ফিক্সড হয়ে গেল না? তার মানে সোডিয়াম সারফেসের ওপরে তুমি দুটো এন্ডকে সেলাই করে দিলে, বেসিক্যালি মলিকুলের বাকি অংশটা নড়াচড়া করার ক্ষমতা রইল না। তার মানে এখানে একটা সোডিয়ামটা একটা টেমপ্লেট হিসেবে কাজ করছে, যেখানে দুটো এস্টার ফাংশনালিটিকে সে নিজের গায়ে টেনে আনছে এবং মলিকিউলের বাকি অংশটাকে বাধ্য করছে একটা পার্টিকুলার কনফরমেশনে অ্যারেস্টেড হয়ে যাওয়ার জন্য। এবার তুমি বলতে পারো যে এত সারফেস এরিয়া এলো কোত্থেকে, যাতে ইন্টারমলিকুলার রিয়াকশন আর হচ্ছেই না। আমি তোমাকে বলেইছিলাম এটা করা হয় জাইলিন, ফুটন্ত জাইলিনের মধ্যে সোডিয়াম দিয়ে, সোডিয়ামটা গলে যায় এবং তারপর সেটাকে ভালো করে শেক করা হয়, তার ফলে অত্যন্ত ছোটো 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 ড্রপলেটে সোডিয়ামটা ভেঙে যায়। তাহলে সারফেস এরিয়া কী হবে যদি তুমি একটা বড় চাঙ্ক অফ সোডিয়ামকে ওরকম ছোট্ট ছোট্ট ড্রপলেটে ভেঙে দাও? সারফেস এরিয়া কী হবে, বাড়বে না কমবে? বাড়বে, প্রবল পরিমাণে বেড়ে যাবে, এবং সেই ছোট্ট সোডিয়াম ড্রপলেটের ওপরে হয়তো গোটা কয়েক এস্টার মলিকিউল অ্যাবজর্বড হয়েছে, অন্য এস্টার মলিকিউলকে সে দেখতেই পাচ্ছে না। তাহলে ইন্টারমলিকুলার রিয়াকশন হতে পারবে কি? ফেভারেবল হবে ইন্টারমলিকুলার রিয়াকশান? সেটা কিন্তু হবে না। তার মানে জাইগ্লারের হাই ডাইলিউশন টেকনিক ব্যবহার করলাম না, কিন্তু এফেক্টিভ কনসেন্ট্রেশন অফ দি এস্টার অর ডাইএস্টার, হোয়াট এভার ইউ কল, ফর ম্যাক্রোসাইকেল ইট উইল বি আ ডাইএস্টার, একই মলিকিউলের মধ্যে দুটো এস্টার থাকবে, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে কমই থাকলো। এবার এই রিয়াকশানটা কি, তার কি কোনো প্রবলেম নেই? না, প্রবলেম কিন্তু আছে। একটা বড় প্রবলেম হচ্ছে, আমি 5 মিনিট সময় যদি এক্সট্রা নিই অসুবিধে নেই তো? পরের ক্লাসটা 11:15 থেকে, তো আমি 5 মিনিটস এক্সট্রা নিচ্ছি। দেখো, ডাইইথাইল অ্যাডিপেট, তা তুমি কি এক্সপেক্ট করবে যে এদের মধ্যে বন্ড তৈরি হয়ে যাবে? আমি এই কম্পাউন্ডটা এক্সপেক্ট করবো, তাই তো? কিন্তু দেখা যাচ্ছে এই কম্পাউন্ডটা খুব অল্পই তৈরি হয়, মোস্টলি এই কম্পাউন্ডটা তৈরি হয়, এবং এটা বেসিক্যালি অ্যাসাইলয়নই নয়, 5 মেম্বার রিং, এবং এটা হচ্ছে বিটা কিটো এস্টার, আলফা হাইড্রক্সি কিটোনই নয়, একটা 7 মেম্বার রিং 7 মেম্বার ডাই এস্টার নিয়েছে। সেটাকে নিয়ে যদি আমরা সোডিয়াম জাইলিন দিয়ে অ্যাসাইলয়ন করতে যাই, তখন এক্সপেক্টেড অ্যাসাইলয়ন হচ্ছে এইটা, যে এদের মধ্যে বন্ডিং হবে এবং এখানটায় আমরা একটা কার্বনিল আর একটা OH পাবো। সেখানেও সেই একই সমস্যা, 7 মেম্বারের বদলে 6 মেম্বার রিং হয়ে যাচ্ছে এবং এটা তৈরি হয়ে যাচ্ছে বিটা কিটো এস্টার। অর্থাৎ বড় রিংয়ের ক্ষেত্রে প্রবলেম নয়, মিডিয়াম রিং, 6 মেম্বার রিং, 7 মেম্বার রিং, এদের বানাতে গেলেই প্রবলেমটা হচ্ছে।
এর পেছনে কি কারণ? এর পেছনে কারণ হচ্ছে একটা অন্য রিয়াকশান টেক ওভার করে নিচ্ছে, যেটা ইন ডিটেল তুমি পরে পড়বে, সেটা হচ্ছে ক্লেইজেন কনডেনসেশন। এইখানে যে ডাইকিটো কম্পাউন্ডটা তৈরি হয় না, সেখানে মিডিয়ামে ইথক্সাইড বেরিয়ে আসে। এই ইথক্সাইডটা একটা স্ট্রং বেস। প্রথমে যখন রিয়াকশান শুরু হয়েছিল তখন অ্যাসাইলয়েনের দিকে যাচ্ছিল, কিন্তু যেই মিডিয়ামে সিগনিফিক্যান্ট ইথক্সাইড বিল্ড আপ করবে তখন আর অ্যাসাইলয়েন রিয়াকশানটা হবে না। অ্যাসাইলয়েনের বদলে ক্লেইজেন কনডেনসেশন হতে শুরু করবে, এবং ক্লেইজেন কনডেনসেশন তাদের ক্ষেত্রেই হয় যেখানে এস্টারের আলফা হাইড্রোজেন থাকে। এই এস্টারের আলফা হাইড্রোজেন আছে, তো সোডিয়াম ইথক্সাইড এখান থেকে প্রোটন খেয়ে তৈরি করলো ইথানল এবং করেসপন্ডিং এনলেটটা। এই ইকুইলিব্রিয়ামটা কোন দিকে থাকবে? এর পিকে ভ্যালু 25, এর পিকে ভ্যালু 17। কোন দিকে থাকবে এই ইকুইলিব্রিয়ামটা? কোন দিকে থাকবে? হ্যাঁ, ব্যাকওয়ার্ড থাকবে, কারণ উইক অ্যাসিড থেকে স্ট্রং অ্যাসিড তো হতে পারে না, স্ট্রং অ্যাসিড থেকে উইক অ্যাসিড হয়। আচ্ছা বেশ, আমি আপাতত ধরলাম যে অল্প একটু হলেও হলো। তুমি বুঝতে পারছো এই কার্বনটা হচ্ছে নিউক্লিওফিলিক। তাহলে আমি যদি এটাকে সাজিয়ে গুছিয়ে আঁকি, তাহলে এই নিউক্লিওফিলিক কার্বনটা, নীল রঙের নিউক্লিওফিলিক কার্বনটাই লাল রঙের ইলেকট্রোফিলিক কার্বনে অ্যাটাক করতে পারে, রিং ক্লোজ করতে পারে। এটা বেসিক্যালি নিউক্লিওফিলিক অ্যাডিশন। ও মাইনাস হলো, এবার ও মাইনাস হয়ে থামছে না, কারণ তার পাশে একটা লিভিং গ্রুপ আছে, তাহলে কার্বনিল তৈরি করলো, ওইটি মাইনাসকে বার করে দিল, তাহলে মিডিয়ামে আবার দেখো ওইটি মাইনাস বেরিয়ে এসছে, এই যে ওইটি মাইনাস বেরিয়ে এসছে। এবার চিন্তা করো আমার যে ফাইনাল প্রোডাক্টটা, সেখানে একটা এমন হাইড্রোজেন আছে সেটা যে কার্বনের ওপরে আছে তার দুদিকে দুটো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে। একদিকে একটা লাল রঙের কিটোন, আর একদিকে একটা নীল রঙের এস্টারেও কিটোন আছে, মানে এস্টারেও কার্বনিল আছে। তাহলে দুটোই হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে এই হাইড্রোজেনের পিকে অনেকটা বেশি হবে, অনেকটা কম হবে, এটা অ্যাসিডিটি অনেক বেশি হবে। এর পিকে ভ্যালু 12-র কাছে। ইথানল যদি এই প্রোটনটাকে খায়, ইথক্সাইড যদি এই প্রোটনটাকে খায়, তাহলে ইথানল তৈরি করবে, এবং তার পিকে ভ্যালু হচ্ছে 17। ফাইনাল ইকুইলিব্রিয়ামটা কোন দিকে থাকবে? ফরওয়ার্ড। তার মানে প্রথম রিয়াকশানটা আনফেভারেবল হলেও এই লাস্ট ডিপ্রোটনেশনটা, দিস ইজ ভেরি মাচ ফেভারেবল। এবং সেই জন্যই এই ইন্ট্রামলিকুলার ক্লেইজেন কনডেনসেশন, যেটাকে ডিকম্যান কনডেনসেশন বলা হয়, সেটাকে আটকানো যায় না। মিডিয়ামে যেই ইথক্সাইড বেরিয়ে আসছে, তুমি আর ডিকম্যানকে আটকাতে পারবে না। এবং 5 মেম্বার রিং ফর্মেশন, 6 মেম্বার রিং ফর্মেশন, এগুলো পার্টিকুলারলি ফেভারেবল, বিকজ এনথ্যালপিও মোটামুটি ফেভারেবল, এন্ট্রপিও খুব একটা আনফেভারেবল নয়, তাই এদেরকে আটকানো যায় না। এবং এটাকে যখন তুমি H3O+ দিয়ে ওয়ার্ক আপ করবে, তখন তুমি এই কম্পাউন্ডটা পাবে, তখন তুমি অ্যাসাইলয়েন পাবেই না। তো এটাকে আটকাবো কী করে? আমাকে ক্লেইজেনটাকে আটকাতে গেলে সোডিয়াম ইথক্সাইডকে মিডিয়ামে থাকতে দেওয়া যাবে না, অথচ সোডিয়াম ইথক্সাইড তো মিডিয়ামে বেরোবেই। তাহলে সোডিয়াম ইথক্সাইডের সে যাতে বেস হিসেবে কাজ করতে না পারে তার ব্যবস্থা করতে হবে। কীভাবে করব? আমি দেখো রিয়াকশানটা করছি ইন প্রেজেন্স অফ Me3SiCl। আমরা আগের দিন শিখেছিলাম না যে অক্সিজেনের সাথে সিলিকনের বন্ড খুব স্ট্রং হয়। কোন কানেকশানে শিখেছিলাম? ওই যে সায়ানোহাইড্রিন তৈরি করার সময় আমরা বলেছিলাম না যে কিছু কিছু কিটোন আছে যাতে সায়ানোহাইড্রিন তৈরি করা যায় না, তখন সেখানে TMSCN রিয়েজেন্ট ইউজ করতে হয়, Me3SiCN রিয়েজেন্ট ইউজ করতে হয়, যাতে OH-এর বদলে অক্সিজেন সিলিকন বন্ড তৈরি হয়। তাহলে ইথক্সাইডটা ওই Me3SiCl এর সাথে রিয়াকশান করে ক্যাপচার্ড হয়ে যাবে। তোমার এই যে O- গুলো আসছিল, তারাও এই Me3SiCl এর সাথে রিয়াকশান করে করেসপন্ডিং সিলাইল ইথার তৈরি করবে। এদেরকে যখন আমি ডাইলিউট অ্যাসিড দিয়ে হাইড্রোলিসিস করব, তখন ইনডাইলটা রিলিজড হবে এবং সেটা আলটিমেটলি অ্যাসাইলয়েনে চলে যাবে। এই অংশটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু পরীক্ষাতে আসে। এরকম কতগুলো এক্সাম্পল এইখানে দেওয়া আছে। এগুলো তোমাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট নয়, যাতে কতগুলো আমি Me3SiCl এর এফেক্টিভিটি বোঝানোর জন্য তোমাদেরকে এই উদাহরণগুলো তোমাদের সামনে দিয়েছি। ক্লেইজেন কনডেনসেশন তুমি পরে আবার পড়বে, কিন্তু অ্যাসাইলয়েনের সাথে সাথে বিশেষ করে 5 মেম্বার্ড এবং 6 মেম্বার্ড সাইক্লিক আলফা হাইড্রক্সি কিটোন বানাতে গেলে দিস ইজ এ বিগ চ্যালেঞ্জ। এবং এই মডিফিকেশানটার নাম হচ্ছে রুলম্যান মডিফিকেশান। তিনি এটা প্রথম এফেক্টিভ করে অপটিমাইজ করে দেখিয়েছিলেন যে এইভাবে করা যায়। বোঝা গেল? অ্যাসাইলয়েন আর বুঝতে পেরেছো? বেঞ্জয়েন, আর কোনো প্রশ্ন আছে কি? তাহলে কুইকলি করো। কোনো কোশ্চেন আছে? ওকে, আমি ধরে নিচ্ছি কোনো কোশ্চেন নেই, তাহলে আমি রেকর্ডিং বন্ধ করে দিচ্ছি।